আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি নীরা ফেরদৌস। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবেছে নেত্রকোনা মৌলভীবাজারের নিম্নাঞ্চলও। সুনামগঞ্জের বন্যায় চরম ভোগান্তিতে অন্তত ৯ লাখ মানুষ। উত্তরেও বাড়ছে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র উত্তরাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আশিকুল আলমকে সঙ্গে নিয়ে সায়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। রাস্তাঘাট ছাপিয়ে ঘরেও কোমর সমান পানি। বানের পানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। চারিদিকে থই থই পানি থাকলেও সংকট বিশুদ্ধ পানি ও খাবারের। সিলেট সুনামগঞ্জের পানিবন্দী মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। এ যেন ২০২২-এর ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো বন্যায় ডুবল সিলেট, সুনামগঞ্জ আর মৌলভীবাজার। পানিবন্দী দিশেহারা মানুষ ছুটছে উঁচু এলাকায় স্বজনের কাছে। যার কেউ নেই, তারা যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। বন্যা কবলিতদের সহায়তায় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তারপর আমরা তাদেরকে দিয়া চাল দিচ্ছি, শুকনো খাবার দিচ্ছি এবং রান্না করে খাবার দেওয়ারও একটা প্রস্তুতি। বন্যা ঝুঁকিতে পড়েছে সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দির বিদ্যুতের সাব স্টেশন। এখানে পানি ঢুকে পড়লে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে ৫০,০০০ গ্রাহক। সাব স্টেশন রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায় ২১শে জুন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে। এর পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি সিলেট এবং সুনামগঞ্জে ক্রমান্বয়ে উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নেত্রকোনার উদ্দাখালী নদীর পানি উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। হাওরের পানি বেড়ে মৌলভীবাজার সদর, বড়লেখা, জুরি, কমলগঞ্জের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। উত্তরেও বাড়ছে বানের পানি। আবহাওয়া অফিস জানায়, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আরও ২ দিন ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ৭টি নদীর পানি ১২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সাইয়েদ মাহমুদ, আরটিভি। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে আগামী ৮ জুলাই পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে নির্ধারিত পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। আগামী ৩০ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২ জুলাই পর্যন্ত থাকা গ্রীষ্মকালীন ছুটি ১ সপ্তাহ কমিয়ে আনা হয়েছে। আগামী ২৬ জুন খুলে দেওয়া হবে এসব শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কাজে সহায়তা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ, সম্মানজনক সম্পর্কের বিষয়ে বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি। সভায় আওয়ামী লীগের হীরক জয়ন্তী উপলক্ষে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রাণ কার্যে তারা অংশ নেন। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপই আমরা করছি। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটবাসী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, নদীতে বাঁধ দিয়ে পানির গতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে জানিয়ে রিজভী বলেন, ডামি সরকারের লুটপাট নীতির কারণে সিলেটে এমন বন্যা। বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারতো। তো আর্লি ওয়ার্নিং সিস্টেম করলে আপনার নদীর ধারের যে বস্তি টস্তিগুলো এখানকার মানুষকে দ্রুত আপনার সরিয়ে নিয়ে যেতে পারতো একটি সরকার। তো এই যে ব্যবস্থাগুলো সেগুলো তারা করতে পারে না। এবং বন্যার কারণে যে মানে ফ্লাড শেল্টার
সে যথেষ্ট ফ্লাড শেল্টার কিন্তু গড়ে ওঠেনি। সমুদ্রের ধারে সাইক্লোনের জন্য কিছু শেল্টার সেখানে হয়েছে, কিন্তু ফ্লাড শেল্টারে সে গড়ে ওঠেনি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য জানিয়ে বলেন, আগামী রবিবার দুদকে হাজির না হলে আর সময় পাবেন না তিনি। দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এখতিয়ার নেই বলেও জানান তিনি। গত ২৮ মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকাসহ কয়েক জেলায় ৬২১ বিঘা জমি, গুলশানে ৪টি ফ্ল্যাটসহ আরও কিছু সম্পদের সন্ধান পেয়েছে দুদক। অপরাধলব্ধ সম্পত্তি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, সেগুলো জব্দ হয়েছে, কিছু ব্যাংক অ্যাকাউন্টও জব্দ হয়েছে। এখন তার অনুসন্ধান কার্য চলছে দ্রুত গতিতে। এখন ওনাকে প্রথমবার সময় দেওয়া হয়েছিল, যা শেষ হবে আগামী রোববার এবং সোমবার। সময় বাড়ানো আমার জানা মতে আইন এবং বিধি মতে আর কোনো এখতিয়ার দুদকের নাই, এবং পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্য শেষ হওয়ার পরে অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে কি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে, এবারকার সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য সহ বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে এই সফরে। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। রাজধানীতে নিজ বাসায় পুলিশ কর্মকর্তার বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাল রাতে যাত্রাবাড়ির পশ্চিম মোমিনবাগের ১৭৫ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন শফিকুর রহমান এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। হত্যার শিকার দম্পতির একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক ইমন। ইমন ও তার স্ত্রী একই বাসায় মা বাবার সঙ্গে থাকেন। ঘটনার সময় গতকাল ইমন তার দাদাবাড়ি ফেনী এবং তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুদিনের সফরে ভিয়েতনাম পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে দেশটির প্রেসিডেন্ট তো লাম ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু থ্রংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পুতিনকে অভিনন্দন জানিয়ে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করেন তো লাম। ভিয়েতনামের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের আরও জোরদার করার কথা জানান পুতিন। ইউক্রেন ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থান নেয় ভিয়েতনামের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দর্শক, রাতের সংবাদ পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।